শেষ মুহূর্তে নারী টানে বাড়ি ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ, তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টা চীন সফর, নতুন দিগন্তের সূচনা বলছেন বিশ্লেষকরা। বাড়বে বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখবে অবদান। ময়মনসিংহের কাচারিঘাটে সেতুর অভাবে 2 লাখ মানুষের দুর্ভোগ, দ্রুত সেতু নির্মাণের দাবি চরাঞ্চলের বাসিন্দাদের। যদি ব্রিজ হয় তা আমি উঠে পারে খালি মরতে পারি, আমার জীবনটা সার্থক। একটা ব্রিজ হইলে জনগণের সুবিধা হইতো, সবারই সুবিধা হইতো। কুষ্টিয়া বৃদ্ধাশ্রমে নীরবে কাটছেন 30 জন মা, পরিবার নিয়ে কাটানো সোনালী অতীত স্মৃতিচারণে কাটবে ঈদ উৎসব। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ মিয়ানমার, প্রাণহানি 1600 ছাড়িয়েছে বাংলাদেশ সহ একাধিক দেশের সহায়তা। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। নারী টানে ঢাকা ছাড়ছেন সব শ্রেণী পেশার মানুষ। বাস, লঞ্চ কিংবা ট্রেন যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকার নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে। রেল, সড়ক কিংবা নৌপথে স্বস্তি ফিরেছে বহুলাংশে। যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর রেল স্টেশন সহ বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। রবিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় ভিড় থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে নেই তেমন উদ্বেগ। ভেতরে আসন না পেয়ে অনেকেই জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। অন্যদিকে ভিড় রয়েছে রাজধানীর গাবতলী বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ ঘাটে আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না এবং হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। আমরা প্রথমে চলে যাব মুন্নার কাছে। মুন্না, বাসে ঈদযাত্রার খবর বিস্তারিত জানাবেন। অবশ্যই আপনি জানেন কিন্তু ঈদের কিন্তু আর চাঁদ উঠলে কালকে ঈদ, এবং সেই শেষ মুহূর্তের কিন্তু যাত্রা। এখন আমি রয়েছি মহাখালী বাস টার্মিনালে। এর আগের বুলেটিনে আমি আপনাকে জানিয়েছিলাম সায়দাবাদ কাউন্টার থেকে, এবং এখন হচ্ছে মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু আসলে যাত্রী সংখ্যা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কারণ যেহেতু বেশ দীর্ঘ একটা ছুটি কিন্তু চলছে, সেই কারণে কিন্তু আমরা অন্য যে ঈদের তুলনায় দেখি আমরা যে এই মহাখালী বাস টার্মিনালে বিশেষ করে উত্তরবঙ্গ সহ টাঙ্গাইল, ময়মনসিংহের যে চাপ থাকে সেটা এবার কিন্তু বলতে গেলে অনেকটাই নেই। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মহাখালী বাস টার্মিনালের বর্তমান চিত্র, এবং এখানে কিন্তু যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু আসছেন। এবং অন্য যে কোনো বারের তুলনায় এবার যাত্রী সংখ্যা কিন্তু বেশ বলতে পারে 50 ভাগেরও কম। এবং এখানে বাসগুলো কিন্তু অনেকটা দাঁড়িয়ে রয়েছে এবং তারা যাত্রীর জন্য অপেক্ষা করছেন। এবং বাসের যে যারা রয়েছেন স্টাফ, তারা কিন্তু আসলে যাত্রী খুঁজছেন, অর্থাৎ যাত্রীদের চাপ কিন্তু নেই। চাপ যেটা অন্যবার দেখা যায় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এবং এই মুহূর্তে কিন্তু মহাখালী বাস টার্মিনালে আমরা বিশেষ করে যদি বলি, মহাখালী বাস টার্মিনালের যে চিত্র সেটি কিন্তু অন্য বারের তুলনায় যানজটের কিন্তু কোনো চিত্র আমরা দেখিনি, যেটা সায়দাবাদে দেখেছিলাম। এখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী কিন্তু বেশ তৎপর, এবং এখানে তারা কিন্তু কোনো ধরনের আমরা কিন্তু বিশৃঙ্খলা দেখিনি। এবং এখানে পুরো রাস্তা কিন্তু খালি রয়েছে। এবং যারা এখনও যাওয়ার চেষ্টা করছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা আসলে শেষ দিনে কোথায় যাচ্ছেন এবং বাড়ি যাওয়ার উদ্দেশ্য কী, বা ঈদের জন্য তারা কী কতটা তারা যাচ্ছেন সেটা জানার চেষ্টা করবো। আপনি ঈদ তো চলে আসলো, আপনি কি আজকে যাচ্ছেন? জি আমি করবো না। উনি কথা বলতে চাচ্ছিলেন না। অবশ্য এখানে কিন্তু টিকিটের একটা লাইন রয়েছে, সেই লাইনে কিন্তু আসলে বেশ যাত্রী সংখ্যা কিন্তু খুব বেশি আমরা দেখছি না। অন্যবারের তুলনায় কিন্তু এবার যাত্রী সংখ্যা বেশ অনেকটাই কম। সেই হিসাবে তারপরেও কিন্তু এখানে চলাচল করছে। এবং সব কিছু মিলে যদি বলা হয় যে সায়দাবাদ এবং মহাখালী কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে তারা কিন্তু চলাফেরা করছেন। এবং এখানে কিন্তু আসলে যাত্রীদের কিন্তু আমরা চাপ দেখছি না, এবং তারা খুব ভালোভাবে যাতায়াত করছেন। এবং শ্রমিকরা, বিশেষ করে বাস যারা রয়েছেন স্টাফ, তারা কিন্তু আসলে যাত্রী খুঁজছেন। তো যদি আমি আপনাদেরকে সবকিছু মিলে বলতে চাই যে অন্যবারের তুলনায় এবারের যাত্রা কিন্তু বেশ শান্তিপূর্ণ হচ্ছে, এবং এখানে কিন্তু কোনো ধরনের যানজট বা হয়রানি আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে মহাখালীর সর্বশেষ অবস্থা। এখন আমরা চলে যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান, তিনি জানাবেন সদরঘাটের নৌপথ যাত্রার খবর। হাসান।
মুন্না, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে সকাল থেকে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে সেটি কিন্তু ব্যাপক আকারে দেখা দিয়েছে। যেহেতু আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় হওয়ার কথা রয়েছে এবং সেটি কিন্তু বড় একটা সম্ভাবনা, যেহেতু মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আসলে ঈদ উল ফিতরের নামাজ আজকে আদায় করা হয়েছে। ফলে আগামীকালকে যে ঈদ অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু অনেকটা ধরে নেওয়া হচ্ছে এবং এরই প্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে যে সাধারণ মানুষের ভিড় সেটি কিন্তু ব্যাপক আকারে দেখা দিয়েছে, যেটি গতকালকে আমরা সন্ধ্যা থেকে দেখছিলাম যে দক্ষিণবঙ্গগামী যেসব লঞ্চের যাত্রী তারা কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন এবং যেহেতু দিনের বেলা কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ে দক্ষিণবঙ্গের বিশেষ করে বরিশালের লঞ্চ কিন্তু ছেড়ে যেত না, তবে আজকে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু বরিশালের লঞ্চও ছেড়ে যাচ্ছে। একই সাথে অন্যান্য এলাকা বিশেষ করে চাঁদপুর সহ নোয়াখালীর যেসব জায়গায় এই লঞ্চগুলো ছেড়ে যেত সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে তারা সকাল থেকেই এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে প্রায় 25 থেকে 26টি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। প্রতি মুহূর্তে আসলে লঞ্চগুলো যেগুলো ভরে যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ আসলে অনেকটা স্বস্তির সাথে এবার ঈদ যাত্রা করছে এবং আমরা দেখছি যে যেহেতু ট্রেন এবং সড়ক পথে আসলে সেরকম একটা ভোগান্তি ছিল না, ফলে সাধারণ মানুষের কিন্তু লঞ্চও ঠিক সেরকম তেমন একটা ভোগান্তি নেই বললেই চলে। আমরা দেখছি যে সাধারণ মানুষ অনেকটা স্বস্তির সাথে এবারের ঈদ যাত্রা করছেন এবং সেখানে আমরা সকাল থেকে দেখেছিলাম যে যেসব লঞ্চ ছেড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু খুব বেশি অতিরিক্ত ভাড়া আসলে আদায় করা সম্ভব হয়নি। সেখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ব্যাপকভাবে আসলে তারা তৎপর রয়েছে এবং যাতে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে এবং আমরা দেখছিলাম যে বিআইডব্লিউটি এর পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং একই সাথে আমরা দেখছি যে যেসব পুলিশ প্রশাসনের সাথে সাথে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই লঞ্চ টার্মিনাল এলাকায় কিন্তু তারা টহল দিচ্ছে এবং বিশেষ করে আনসার সদস্যরা তারা কিন্তু স্থায়ীভাবে এখানে মোতায়েন রয়েছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা অন্যান্য সময়গুলোতে কিছু কিছু সময় অবনতি হয় সেটি কিন্তু আমরা আজকে আসলে দেখতে পাচ্ছি না এবং সেখানে মানুষ অনেক কিন্তু থেকে আসলে যে এই স্বস্তি সেটি কিন্তু লাস্ট কয়েক বছরে আসলে আমরা সেভাবে দেখতে পাইনি, তবে আজকের যে ঈদ যাত্রা সেটি একটা স্বস্তি এবং রাজধানীর বিভিন্ন সেগুলো কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, যদিও সদরঘাটে ঢোকার পথে যেসব রাস্তা সেগুলো কিন্তু ব্যাপক যানজট ছিল এবং সেখানে যেহেতু ঘরমুখী মানুষ এখানে ফিরছে এই কারণে কিন্তু এই যানজটগুলো লেগে আছে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টাঙ্গাইলে যমুনা সেতুর উপর দুর্ঘটনা, গাড়ি বিকল অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। শনিবার দিবাগত রাত 3টা থেকে এই যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের রসুলপুর হতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যানজট ও ধীর গতি রয়েছে। গাজীপুরে ঈদ যাত্রার এবার নেই চিরচেনা যানজট। পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে, তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শেষ মুহূর্তে ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, মেহেদিনুর পরশ, অভিজিৎ ঘোষ। প্রথমে চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন? আপনি শেষ মুহূর্তের ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে সকাল থেকেই ঈদের ঘরে ফেরা মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কে বাড়তে শুরু করেছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি এবং এছাড়া সবগুলো জায়গায় কিন্তু আপনার কাউন্টার কেন্দ্রিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এছাড়া কিন্তু আপনার দূরপাল্লার যে গাড়িগুলো আছে ধীর গতিতে চললেও কিন্তু কোথাও কিন্তু থেমে নেই গাড়ি।
গাড়ি চলছে। এইভাবেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু গাড়িগুলো চলতেছে, কোথাও আটকে নেই এবং কোনো যানজট, দীর্ঘ কোনো যানজটের সংবাদ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। ধীরে গাড়ি কিন্তু গতি কম থাকলেও গাড়ি কিন্তু চলছে। আপনি জানেন যে ঈদের যে এই মুহূর্তে কিন্তু আপনার সব যারা এই ঈদে ঘরে ফিরছেন সে সমস্ত মানুষগুলো কিন্তু আপনার জীবনের ঝুঁকি নিয়ে বাসে ট্রাকে করে কিন্তু খোলা গাড়ির ছাদে এবং বাসের ছাদে করেও কিন্তু তারা গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ সবাই বাড়ি ছুটছেন এবং সব জায়গায় এবং কাউন্টারগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা বলছে যে আস্তে আস্তে কিন্তু দুপুরের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে এবং নিচের অংশ, দুই অংশেই কিন্তু আপনার গাড়ির চাপ রয়েছে এবং আপনার এই সমস্ত চাপগুলো হলো আপনার শুধু খালি ফ্লাইওভারের নিচের অংশে যে সিগন্যাল, অর্থাৎ সিগন্যাল জ্যামের কারণে কিন্তু এই চাপগুলো রয়েছে। তো দুপুরের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আর সবকিছু মিলে কিন্তু স্বস্তিদায়ক হয়েছে। তো আমরা চলে যাচ্ছি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের সহকর্মী ওখান থেকে পরশ যুক্ত হচ্ছে। পরশ, নজরুল, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রার আর আজকে শেষ দিন, এই শেষ দিনে যে নারীর টানে যে মানুষ কিন্তু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে, তবে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ যাত্রার অনেকটা স্বস্তি। মহাসড়ক গুলোতে কিন্তু বড় ধরনের কোনো যানজটের চিত্র আমরা দেখতে পাইনি। আমি সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট গুলো দেখেছি, যেসব যানবাহনগুলো কিন্তু এখানে কোনো ধরনের কোনো সড়কের বিভিন্ন পয়েন্টে বড় ধরনের আমরা যানজটের চিত্র দেখতে পাইনি। এছাড়াও যে আমি যে স্থানটিতে রয়েছে যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে বাদুঘর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে, এখানে ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন বাস যাত্রার যে মানুষগুলো তারা কিন্তু এখানে শেষ যাত্রা এখানে এসে কিন্তু তারা থামছেন। তো আমার সাথে বেশ কয়েকজন চালক এবং যাত্রীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় তাদের এই যাত্রা অনেকটাই স্বস্তির, কারণ মহাসড়ক গুলোতে তাদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। এছাড়াও যদি আমি বলে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া যে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কে কিন্তু 76 কিলোমিটার অংশ আছে। এইসব 76 কিলোমিটার অংশে যে হাইওয়ে পুলিশ, পাশাপাশি গতকাল আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি যে তারা যানজট নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে মহাসড়ক গুলোতে। তো এই বিষয়ে যে আমার কথা হচ্ছে যে হাইওয়ে পুলিশের যে অফিসার ইনচার্জ তিনি বলছেন যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের 5টি টিম কাজ করছে, যাতে কোন ধরনের দুর্ভোগ পোহাতে না হয় কাউকে। তো এখন আমি চলে যাবো আমাদের টাঙ্গাইলের যে সহকর্মী রয়েছে অভিজিতের কাছে। অভিজিৎ। ওকে, জি পরশ, আপনি যেমনটি বলছিলেন আমরা রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকাতে। আপনি আমার পিছনে দেখছেন যে এই এখন পর্যন্ত পরিবহন দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং বেশ কিছুক্ষণ যাবত এই গাড়িগুলো আটকে গেছে এবং এই টাঙ্গাইলের এর আগে রাত থেকে সকাল পর্যন্ত 14 কিলোমিটার সড়কে যানজট ছিল এবং সেই যানজট কমে এখন 2 কিলোমিটারে এসে ঠেকেছে। এখন এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোকারচর থেকে সেতু পূর্ব পর্যন্ত গাড়ির চাপ রয়েছে এবং এছাড়া মাঝে মাঝে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে এই রাত থেকে এই সিরাজগঞ্জ অংশের যে ঢাকাগামী পরিবহনগুলো রয়েছে সেগুলো আটকে দেওয়া হয়েছিল যে এই টাঙ্গাইল অংশে যানজটের কারণে, এবং এই সকাল 8টা 30 মিনিটে সেতু পশ্চিম অংশে যানবাহন ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকাগামী যে পরিবহনগুলো সেই পরিবহনগুলো কিন্তু এখন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি গত 24 ঘন্টায় এই যে যমুনা সেতুতে টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকা এবং এর বিপরীতে যে পরিবহন রয়েছে 45,000 অধিক পরিবহন পারাপার হয়েছে। এবং আপনাদের এই চালকরা যেটি বলছেন যে তারা যানজটে পড়েছিলেন রাত 3টা থেকে এবং এই 3টার যানজটের কারণে তারা ভোগান্তি পড়েছেন। পাশাপাশি চালকরা বলছেন যে এই পরিবহন চাপ বেশি, পাশাপাশি দুর্ঘটনা ঘটেছিল যে কারণে তারাও এই যানজটের কবলে পড়েছে। এবং পুলিশ বলছে যে এই রাত থেকে যে যানজটের সৃষ্টি হয়েছে সেই মূল কারণ হচ্ছে যমুনা সেতুর উপরে পরিবহন বিকল হওয়ার কারণে সেই পরিবহনগুলো অপসারণ করতে যে সময় লেগেছে এই কারণে যানজট লেগেছে এই মহাসড়কটিতে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ। অতসী,
আপনাদের ধন্যবাদ। দর্শক, আমরা ঈদ যাত্রায় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ঈদকে ঘিরে অপরাধীদের অপতৎপরতা রোধে রাজধানী সহ সারা দেশে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে র্যাব, জানিয়েছেন র্যাব মহাপরিচালক AK-M শহীদুর রহমান। ইতিমধ্যে র্যাব চেকপোস্টে থেকে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক চোর কারবারিকে আটক করেছে বলে জানান তিনি। দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে এমন টহল কার্যক্রম চলমান থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে র্যাব 11-এর তল্লাশি কার্যক্রম। শনিবার রাতে রাজধানীর মাতুয়াইল এলাকায় র্যাবের চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাব মহাপরিচালক AK-M শহীদুর রহমান। এ সময় তিনি বিভিন্ন দূরপাল্লার যানবাহন পরিদর্শন করেন। হাইওয়েতে যাত্রী নিরাপত্তা সহ ঈদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এমন কার্যক্রমে সন্তোষ জানান যাত্রীরা। কাছে কৃতজ্ঞ যে আমরা মাঝখান থেকে মনে হয়েছিল যে আইন শৃঙ্খলা দেশে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আগের চেয়ে তো অনেক ভালো। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব যারা আছে রাস্তায়, তো এটা খুবই ভালো লাগছে, সন্তোষজনক। দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে এমন টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। ঈদে রাজধানীর ফাঁকা বাসা বাড়িতে যেন চুরি ডাকাতি না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকবে বলে জানান তিনি। ঈদের সময় যারা বাড়িঘর ফাঁকা রেখে দেশের বাড়িতে চলে যাবেন, তাদের এই বাড়িঘরে ফাঁকা রাখা বাড়িঘরে যাতে চুরি টুরি না হয় সেদিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা সর্বোপরি মানুষের নিরাপত্তা, তাদের নিজের ব্যক্তির যানবাহনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা যাতে বজায় রাখে এই পবিত্র ঈদে, সেই জন্য আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। এবং ঈদের পরে যখন ঘরমুখো মানুষ বাড়িতে ফিরবেন, তাদের নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। এছাড়াও ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্যও তৎপর থাকবে র্যাব, জানান র্যাব মহাপরিচালক। নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর আগামী নির্বাচিত সরকারের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার মতে বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না বলেই মনে করেন বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর করলেন চীনে। বহুল আলোচিত সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে আশ্বাস। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালে ঘোষণা দিয়েছে চীন। তাই প্রধান উপদেষ্টা চীন সফরকে পারস্পরিক সহযোগিতার অনন্য নজির বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিটি সফরের একটা নির্দিষ্ট থাকে, এটাও মনে রাখতে হবে যে চিফ অ্যাডভাইজার যিনি গেছেন উনি চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী না, এটা খেয়াল রাখতে হবে, তাই না? সরকার প্রধানও বলা হচ্ছে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের মধ্যে চিফ। সেখানে স্বাভাবিকভাবে যে জিনিসটা অন্য দেশগুলো এখনও দেখছে সেটা হলো এটা ইন্টারিম একটা সরকার। তার মানে হচ্ছে যে আজকে না হয় কালকে না হয় পরশু নির্বাচন হবেই, না হওয়ার কোনো কারণ নেই। এবং যেহেতু ইন্টারিম সরকার নিজেও বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর থেকে জুন তো আর বেশি দিন বাকিও নেই, তাই না? তো এই সময়ে এইরকম একটা কাঠামোতে বড় কিছু হওয়ার কথা না। তারা বলছেন ডক্টর ইউনূসের সফরের সুবিধা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার ভোগ করবে। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেভারেবল কি বলা হয় ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট তারা চাচ্ছে। ওটা পরিষ্কার যে একটা নির্বাচিত সরকার যখন হবে তখন এই যে প্রতিশ্রুতি যেগুলো হলো, কাজ যে এগিয়ে নেওয়া হলো, এটা তখন বাস্তবায়িত করা যাবে। যার জন্য বড় আকারে একটা স্টেপ ফরওয়ার্ড এখন যেই সরকারই আসুক না কেন আমি মনে করি তার জন্য সুবিধা হবে এই যেই আলোচনা হলো এবং যেই MOU সই হলো সেটাকে সামনে নিয়ে যাওয়া।
প্রধান উপদেষ্টা সফরে চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের বৌলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে নারী ও শিশুসহ মারা গেছেন 5 জন। শনিবার রাত 9:30টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দের মধ্যবর্তী বৌলাই নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জেলার মধ্যনগর উপজেলা থেকে ইঞ্জিন চালিত নৌকাটিতে 70 জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও 5 জন যাত্রী নিহত এবং 1 জনের আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়। জামালগঞ্জের দিকে নদী পার হয়ে আসার পথে বৌলাই নদীতে একটি নৌকাডুবিতে 60-70 জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী এবং ওজনের কারণে নৌকাটি ডুবে যায়। বগুড়ায় বিষাক্ত মদ পানে 3 যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় 1 যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন আরও 1 জন। নিহতরা আহত 1 জন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যারা বগুড়ার শহরে ঠনঠনিয়া বটতলা এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয়রা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ময়মনসিংহ নগরীর কাচারীঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হয়ে চরাঞ্চলের অন্তত 2 লক্ষাধিক মানুষের চলাচল। প্রতিদিন নৌকা যোগে পারাপার হন প্রায় 20,000 মানুষ। স্বাধীনতার পর থেকে একটি সেতু নির্মাণের দাবি উঠলেও তা বাস্তবায়ন না হয় ভোগান্তি যেন তাদের নিত্যদিনের সঙ্গী। সেতুটি নির্মাণ হলে শহরের সাথে যেমন তাদের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে, তেমনি গতিশীল হবে অর্থনীতি। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চরগোবিন্দপুরের বাসিন্দা 98 বছর বয়সী আয়ুব আলী খান দীর্ঘদিন ধরে কাচারীঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি সেতু নির্মাণের প্রশাসন ও নেতাদের ধর্ণা দিয়ে এলেও তা এখনো আশার আলো দেখেনি। ব্রিজের লাগে বহু আগে থেকে আমি চেষ্টা করতেছি, কিন্তু এই পর্যন্ত আর পাইলাম না। কিন্তু এখন যদি ব্রিজ হয় তা আমি উপরে পার হয়ে খালি মরতে পারি, যে আমার জীবনটা সার্থক। সেতু নির্মাণ না হয় আয়ুব আলী খানের মতো শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। পণ্য আননে পোহাতে হচ্ছে ভোগান্তি। 20,000 লোক পারো প্রতিদিন, গরিব ধনী মিলাইয়া একটা ব্রিজ হইলে জনগণের সুবিধা হইতো, সবারই সুবিধা হইতো। ব্রিজ না দেখে তো সমস্যা, গাড়িতে মাল নামানো লাগে, নৌকা তারপর তুলন লাগে। যাবতীয় অনেক পণ্য নিতে গেলে আমাদের নৌকা তো নিতে পারি না, গাড়ি দরকার পড়ে, কিন্তু গাড়ি তো যেতে পারে না দিকে। অনেক সময় কত কিছু হয়ে যেতে পারে, এটা তো আতঙ্কতে থাকতে হয়। জন্ম হচ্ছে আমাদের চরে, এই দিক দিয়ে একটা ব্রিজ আমাদের স্বপ্ন ছিল। হ্যাঁ, এই স্বপ্ন পালন করে আমরা আসতেছি। আমরা চাই এদিকে একটা ব্রিজ হইলে সব ধরনের আগ্রহী সুবিধা পাই। চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। ময়মনসিংহের যে কাচারীঘাট এলাকাটি আছে, এটি দিয়ে পার হয়। এই কাচারীঘাট দিয়ে যারা পার হয় তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এখানে একটি সেতু নির্মাণ করা। এই দাবির প্রতি আমরা নগরবাসী যারা আছে, সাধারণ মানুষ, তাদের পূর্ণ সমর্থন আছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে এই এলাকাকে অবশ্যই, এখানে কাচারীঘাট এলাকায় একটা দ্রুততম সময়ে মানুষের যে চরাঞ্চলের মানুষের যে দাবি, সেই সেতুটি নির্মাণ করা হোক। কাচারীঘাটে সেতু নির্মাণের সম্ভাব্যতা পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের ওই ময়মনসিংহ শহরে যে কাচারীঘাট দিয়ে যে সেতু নির্মাণের একটি পরিকল্পনা ছিল, এটা এখনও ফিজিবিলিটি স্টাডিটা চলমান আছে। এটা হয়তো দ্রুতই যে আমাদের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হলে আমরা এইখানে হয়তো ব্রিজের যে নির্মাণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাল্লাহ। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 2টা পর্যন্ত মানুষ পারাপারে 4টি নৌকা 2 শিফটে চলাচল করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। যে মায়েদের শত ত্যাগ তিতিক্ষায় বেড়ে উঠেছে সন্তান, চোখের জলে সেই মায়েদের এখন নিঃসঙ্গ জীবন। সন্তানদের সেই নিরাপদ আশ্রয়স্থল মায়েদেরই এখন শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। একসময় ঈদে মায়েদেরই স্বামী সন্তানদের ছিল কতই না উন্মাদনা। সময়ের পরিক্রমায় তা এখন শুধুই অতীতের স্মৃতি। বৃদ্ধাশ্রমের 4 দেওয়ালের মধ্যে বসে পরিবার নিয়ে কাটানো সোনালী অতীতের স্মৃতিচারণে কাটবে 30 জন মায়ের ঈদ উৎসব। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তেতাসের রিপোর্ট। আমেনা বেগম, বয়স 70 ছুঁই ছুঁই। এক সময় তার ছিল স্বামী সন্তানদের নিয়ে সুখের সংসার। সেই আমেনারই এখন শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম।
বড় হয়েছে সন্তানেরা, ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সংসার নিয়ে। নিরাপদ আশ্রয় স্থল সেই মায়েরই প্রয়োজন ফুরিয়েছে সন্তানদের কাছে। ঈদকে সামনে রেখেও আমেনা বেগমের খোঁজ নেওয়ার সময়ই হয়নি সন্তানদের। তাই এক সাগর কষ্ট বুকে চেপে অতীতের সোনালী স্মৃতিচারণেই বৃদ্ধাশ্রমে কাটছে তার সময়। ঈদ কেমন কাটবে, মানুষের কেমন কাটবে আমি জানি না, আমার মনে হয় খুব দুঃখে কাটবে। কিসের জন্য এরা ছুটি দেবে ঈদের আগের দিন 10-15 দিন ছুটি দেবে। 10-15 দিন আমি কারো কেন যাবো, কোন থাকবো, কি করব, এই টেনশন আমার রাতে ঘুম হয় না। কুষ্টিয়ার মজমপুরের উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র, যেখানে নীরবেই চোখের জলে ঈদকে সামনে রেখে আমেনার মতোই কাটছে 30 মায়ের প্রতিটি মুহূর্ত। ঈদ সবার কাছে আনন্দের হলেও বৃদ্ধাশ্রমের এই মায়েদের কাছে তা স্বাভাবিক দিনের মতোই। আমার খাওয়া ভরণ পোশাক কে দেবে, কে দেবে? বিটা তো নাই, দেবে কে? ওই সারাদিন ঘরের ভিতরে শুয়ে থাকি, বারান্দায় শুয়ে থাকি, ওই খালাগের সাথে কথা মতা কই, এইসব ভাবে হচ্ছে গা দিনটা নিয়ে। ছেলেও গরিব ঘরে বিয়ে করেছে, তার সংসার সে চালাতে পারে না, ওষুধ পানি খেতে পারে না, কিছু না, তা আমার কোন দিবে? সব হারানো এই মায়েদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য ও ভালো রাখার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের। বিত্তবানের লোকদের কাছে আমাদের আকুল আবেদন যে এই অসহায় 30 জন মাদের যদি একটু ঈদের সময় একটু ভালো খাওয়া দাওয়া, একটু কাপড়, একটু সায়া, একটু ব্লাউজ, একটু উড়না, একটু স্যান্ডেল, কারণ আমাদের জীবনে যা লাগে ওনাদের জীবনেও তাই লাগে। আমরা তো এগুলো কিনে দিতে পারি না, কারণ ইনাদের খাওয়াতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। মায়ের পেটেই তো সবাই জন্মগ্রহণ করেছেন। আমরা অকল আবেদন আমার আপনাদের প্রতি যে আমাদের একটু মাথা গোঁজা ঠাঁই করে দেন, একটু মাথা গোঁজা ঠাঁই করে দিলে মায়ের একটু ভালোভাবে থাকতে পারবে। সবার কাছে ঈদ আনন্দ উৎসব হলেও এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মায়েদের কাছে প্রতিদিনের মতোই একটি দিন মাত্র। অতীতের স্মৃতিচারণ আর স্বামী সন্তানদের নিয়ে ফেলে আসা স্বর্ণালী সময়টুকু ভেবে ভেবেই কাটবে ঈদের দিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।